এখানে শাসকদেরকে বলছেন, তুমি যদি শাসিতদের প্রতি, জনগণের প্রতি কল্যাণকামিতার মধ্যে ত্রুটি করো, তাইলে তোমার থাকিনা জাহান্নাম। ত্রুটি, কল্যাণকামিতার অভাব। আর এখন যদি পুরা অকল্যাণকামী একবারে ধোকা দেয়, প্রতারণা করে। গাস্যা শব্দ কিন্তু প্রতারণার অর্থে না, প্রতারণাও গাস্যার মধ্যে আছে, কিন্তু গাস্যা শুরু হয়ে যাওয়ার আগ থেকে কল্যাণকামিতার অভাব হলেই এটাই গাস্যা। আর যে অপরাধী তার ঠিকানা জাহান্নাম। মান আইয়ুমা রাইন গাস্যা রাইয়াতাহু ফাহুয়া ফিন্নার। কল্যাণকামী হইতে হবে জনগণের, শাসককে জনগণের কি হইতে হবে? কল্যাণকামী হইতে হবে। প্রতিটা সেক্টর এমনভাবে পরিচালনা করতে হবে যাতে জনগণের জন্য, সকলের জন্য এটা কল্যাণ বয়ে আনে। কোনো একটা সেক্টরের মধ্যে যদি এমন গাবলা করে রাখে, দুর্নীতি, অনিয়ম, এই কারণে এই সেক্টরের মাধ্যমে মানুষ যথাযথ উপকার পাচ্ছে না, যে সেবা পাওয়া দরকার ছিল ওই সেবা পাচ্ছে না। এই সেক্টরের মাধ্যমে মানুষ যথাযথ উপকার পাচ্ছে না, যে সেবা পাওয়া দরকার ছিল ওই সেবা পাচ্ছে না। তো এটাই অকল্যাণকামিতা। ইসলাম শিখিয়েছে আর নাসিহা, কল্যাণকামী হওয়া। এর বিপরীতটা হলো অকল্যাণকামিতা, যেটা হারাম, কবিরা গুনাহ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে শব্দ ব্যবহার করেছেন, ষোলো না অকল্যাণকামী না তুমি, কিন্তু কল্যাণকামিতার সাথে অকল্যাণকামিতা যুক্ত করছ, মিশ্রণ করছ। এরকম করলে ঠিকানা কি? এখন আগাগোড়ায় যদি অকল্যাণকামী হয়, কোনো শাসক যদি আগাগোড়ায় অকল্যাণকামী হয়, এমন পদক্ষেপ নিচ্ছে যেটা স্পষ্ট অকল্যাণকামিতা, কিন্তু আবার প্রতারণা করে ওটাকে কল্যাণকামিতার ভাবে পেশ করছে, তাইলে এটা কত বড় প্রতারণা হবে? তার ঠিকানা তাহলে জাহান্নামের কোন স্তর হবে? সব শাসককে নবীজির এই বাণী মনে রাখা দরকার সব সময়। দেশের ব্যাপারে, জনগণের ব্যাপারে, শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপারে, দেশের যতগুলো বিভাগ আছে সব বিভাগের ক্ষেত্রে কোনো কিছুর পদক্ষেপ নিতে চাইলে, কোনো আইন পাশ করতে চাইলে, কোনো প্রজ্ঞাপন জারি করতে চাইলে, একবারই শুরু থেকেই একটা চিন্তা শুরু হয়েছে যে এরকম করা যায় কিনা। চিন্তা ভাবনা থেকে নিয়ে নীতিমালা তৈরি করা যায়, নিয়ে এটারে একবারে উঠাতে প্রজ্ঞাপন জারি করে দেওয়া হলো, আইন বানিয়ে ফেরা হলো। চিন্তা করা হলো না এটা কি, এটার মধ্যে কি জনগণের কল্যাণকামিতা আছে? জনগণের জন্য কল্যাণ আছে না নাই? এটা দেশের জন্য কল্যাণ বয়ে আনবে না অকল্যাণ? এটা চিন্তা করা হয় না, সব পাশ হয়ে যায়। অথচ এটা একবারই ইসলামের মৌলিক শিক্ষা। জনগণের ব্যাপারে, তোমার শাসিত এলাকা, তোমার শাসিত জনগণ, তাদের অকল্যাণ কিছু হলে ওটা কখনো চিন্তাই করবে না। ওটাকে পাশ করার তো কোনো কথাই নেই, চিন্তাই করা যায় না পাশ করা। যদি ওটাতে কল্যাণকামিতা থাকে, কল্যাণ হয় জনগণের জন্য, তুমি কল্যাণকামিতার উদ্দেশ্যে করছো এবং বাস্তবে এটাতে কল্যাণ আছে, তাহলে এটা পাশ করো। কিন্তু আমাদের দেশে প্রজ্ঞাপন হয়ে যায় এমন জিনিসের যেটা নিশ্চিত ক্ষতিকর, অবৈধ,
অন্যায় এমন জিনিসের প্রজ্ঞাপন জারি হোক। ইদানিং হয়েছে কিনা একটা কি, হ্যাঁ, সঙ্গীত। এটা প্রাইমারি থেকে, এবং প্রাইমারিরও আবার প্রথম বর্ষ থেকে সঙ্গীত শিখাইতে হবে। সঙ্গীতের জন্য শিক্ষক নিয়োগ দিতে হবে। সব পাশ হয়ে গেছে কিনা? সঙ্গীত অর্থ কি জানেন? হ্যাঁ, সঙ্গীত অর্থ কি ভেবেছেন? যে হাম নাচ বলে, হ্যাঁ, ওগুলো সঙ্গীত? কাব্যচর্চার নাম সঙ্গীত না। কবিতা ওটা তো ভাষা সাহিত্যের একটা অংশ, সেটার ব্যাপারে শরীয়তের নীতি আছে। একবারে কোরআন কারিমে সূরাতুশ শুআরার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, কাব্যচর্চার সীমারেখা দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। সেটা আরেক জিনিস, সঙ্গীত আলাদা। সঙ্গীতের মধ্যে একটা থাকবে গীত গাওয়া, আর একটা ও নাচা, আর একটা হলো বাদ্য, তিনটা মিলে সঙ্গীত। যে সঙ্গীত শিখাতে যাচ্ছে গান, নাচ, বাদ্য, গান, নাচ, বাদ্য। এবার বলেন আপনি বাচ্চাদেরকে গানও শিখাবেন, নাচও শিখাবে, বাদ্য শিখাবে, এটা সুশিক্ষা না কুশিক্ষা? এই শিক্ষা যদি কারিকুলামের মধ্যে এই কুশিক্ষা যদি ঢুকানো হয়, এটা জাতির প্রতি, জনগণের প্রতি কল্যাণকামিতা না অকল্যাণকামিতা? তাহলে এদের ঠিকানা কোথায় হবে? জাহান্নাম। ঠিকানা জাহান্নাম। হুজুর আপনি কারে ওয়াজ করেন? কয়জনে মানে জান্নাত জাহান্নাম? যে মানে না জান্নাত জাহান্নাম সে স্পষ্ট করো। মুসলমান দেশের গদিতে বসা, মসনদে বসা, সে জান্নাত মানে না, জাহান্নাম মানে না, আল্লাহ মানে না, রসুল মানে না, কোরআন মানে না, হাদিস মানে না, এটা তাকে স্পষ্ট করতে হবে। আর যদি মানে, তাহলে আমরা নবীদের বাণী শুনেলাম। যেটা আসল পড়াশোনা ওটার খবর নেই। ধরেন না, আপনি জাগতিক যে জ্ঞান বিজ্ঞানে শেখাচ্ছেন স্কুল কলেজে ভার্সিটিতে, ধর্মীয় শিক্ষার কথাটা আমি পরে বলছি। জাগতিক জ্ঞান বিজ্ঞান যা শেখানো হচ্ছে এই দেশে, ওটার মানটা কোন পর্যায়ে? কোন পর্যায়ে মানটা? হ্যাঁ, আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অবক্ষয় এসেছে কিনা? স্পষ্ট অবক্ষয়। যেমন ভালো ডাক্তার দরকার, অনেক অভাব আমাদের। ভালো ইঞ্জিনিয়ার দরকার, অনেক অভাব। নাই যে তা না, আছে, কিন্তু অনেক কি অভাব। কত ডাক্তার আছে এই ডাক্তারি পড়াশোনা যথাযথ না করার কারণে ভুল চিকিৎসা করে মানুষের ক্ষতি করছে। এখানে লাখ লাখ টাকা ব্যয় হচ্ছে, বিদেশে যখন যায় তো দেখা যায় সব ভুল চিকিৎসা। এরকম ঘটনা কি এক দুটা না, অনেক। তো জাগতিক জ্ঞান বিজ্ঞান যেগুলো জরুরি, প্রয়োজনীয়, ওগুলোর শিক্ষার মান বাড়ানো, ওটার ফিকির নাই। এবং অনেকে পরিসংখ্যান করে দেখেছে যে এই মানে প্রাথমিক যে বিদ্যালয়গুলো, ওগুলোর মধ্যেই জরুরি যে সমস্ত বিষয় চলে আসছে, সাবজেক্ট চলে আসছে, ওগুলোর মধ্যেই শিক্ষক নিয়োগ দিতে পারছে না সরকার, বা দেয় নাই, বা দিতে পারছে না, যাই হোক। কিন্তু দেখা যাবে দরকার কথার কথা 65,000 67,000 শিক্ষক, আছে মাত্র কত? 30,000 34,000। কত ব্যবধান! প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক অনেক ঘাটতি। যতজন দরকার তার মধ্যে অর্ধেকের কম আসে, আর বেশিরভাগ খালি। ওগুলো প্রয়োজনীয়। বাংলা, অঙ্ক, ইংরেজি পড়াবে, তারপরে অন্যান্য জরুরি সাবজেক্টগুলো পড়াবে। সেই সাবজেক্টগুলোর, জরুরি সাবজেক্টগুলোর জন্য আপনি শিক্ষক দিতে পারছেন না, শিক্ষক নিয়োগ দিতে পারছেন না। এখন আপনি গীত শিখাবার জন্য শিক্ষক নিয়োগ দিতে বসছেন। এটার নাম সংস্কার নাকি?
সংস্কারের নামে কুসংস্কার চলবে না। কার ইশারায় সমস্ত কাজ করা হচ্ছে আমরা বুঝতে চাই। কার ইশারায়, কাদের ইশারায় সমস্ত কাজ করা হচ্ছে? শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মান বাড়ানোর কোনো চিন্তা নাই। যে জরুরি সাবজেক্টগুলো পড়ানো হচ্ছে ওখানে শিক্ষক দিতে পারছেন না, আপনি নাচ গান শেখাবার জন্য শিক্ষক দিতে পারছেন, ওটার জন্য প্রজ্ঞাপন জারি করেন। জনগণের পয়সা এইভাবে অপব্যয় করা হলে এটা কি কল্যাণকামিতা হলো দেশের জন্য, জনগণের জন্য? এটা তো আমি বললাম শুধু এতটুকু কথা যে জরুরি সাবজেক্ট, জাগতিক জ্ঞান বিজ্ঞানের জরুরি সাবজেক্ট যেগুলো পড়ানোর ওগুলোর শিক্ষকের ক্ষেত্রে বিশাল ঘাটতি। ওই ঘাটতি পুরো করার চিন্তা নাই, মান উন্নয়নের চিন্তা নাই। উল্টা যেগুলোর কোনো প্রয়োজন নাই, গীতের কি দরকার, গান নাচের কোনো দরকার আছে নাকি? তো এটার জন্য কেন মাথা ব্যথা হলো যে ইয়ে করতে হবে, শিক্ষক নিয়ে দিতে হবে, এবং এটা প্রাইমারি থেকে এবং প্রথম বর্ষ থেকে, থ্রি থেকে, 3 আর কি 4, 5-এর তো এখন বই আসে নাই, 6 থেকে বই এসে গেছে।